বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পগুলির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতির 14 পর্ব। শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্তের অছেদ্য শৃঙ্খলার শৃঙ্খলে বন্দী এই নিয়মতান্ত্রিক পৃথিবী রাজ্যটার প্রধান প্রজা মানুষগুলোর জীবনের কিন্তু না আছে নিয়মের নিশ্চয়তা, না আছে শৃঙ্খলার আশ্বাস। তাকে না বিধাতা না প্রকৃতি কেউ কোনোদিন দেয়নি নিশ্চিত নিয়মের ভরসা। তাই সহজ সুস্থ মানুষও রাতে ঘুমোতে যাবার আগে স্থির বিশ্বাস নিয়ে বলতে পারে না সকালের আলো সে দেখবেই, বলতে পারে না তার ভরা বসন্তের মাঝখানে বজ্রের অভিশাপ নেমে আসবে না, শরতের সোনালি আলোকে মুছে দিয়ে শুরু হয়ে যাবে না অপ্রতিরোধ্য ধারাবর্ষণ। না, জোর করে এসবের কিছুই বলতে পারে না মানুষ। সে জানে না কখন তার আশায় গড়া সুখের ঘরখানি তছনছ করে দিয়ে যাবে অতর্কিত মৃত্যুর নিষ্ঠুর থাবা, অথবা সে ঘরকে বিকল করে দিয়ে যাবে আকস্মিক দুর্ঘটনা অথবা দুরারোগ্য ব্যাধি। কে বলবে এই অনিয়মের দেবতা কোথায় বসে আছেন তার অমোঘ নিয়ম নিয়ে? তবু রামকালী কোবরেজের সংসারে উপর্যুপরি দুর্ঘটনাগুলো দেশশুদ্ধ লোককে যেন হতচকিত করে দিল। আগুন লেগে বাইরের বড় আটচালা ভস্মীভূত হয়ে যাওয়াটাতেও কেউ অতটা বিস্ময় বোধ করেনি, কারণ হতাশনের ক্ষুধাটা ভাগ্যের মার হলেও তার মধ্যে মানুষের অসতর্কতা অথবা মানুষের কারসাজির ছাপটা স্পষ্ট দেখা যায়। তাছাড়া রামকালীর উপর ভাগ্যের মারটা সেই প্রথম না। রামকালীর আটচালায় আগুন লাগার মধ্যে কেউ শত্রুর কারসাজি আবিষ্কার করতে যায়নি। ওটা তো নিতান্তই অসতর্কতার ফল, এটা সবাই বুঝেছিল। ব্যাপারটা এ বাড়ি থেকে আগুন সংগ্রহ করে নিয়ে যাওয়া কাছাকাছির প্রায় প্রতিটি পড়শিরই নিয়ম। বরাবরই সেসব বাড়ির কেউ না কেউ নিজেদের প্রয়োজন মাফিক সময়ে এসে এ বাড়ির রান্নাঘর থেকে একখানা জ্বলন্ত কাঠ নিয়ে যায়। ঘরে তাদের উনানে শুকনো নারকেল পাতা, খটখটে ঘুঁটে অথবা সরু করে কুচনো কাঠকুটো ডালপালা সাজানোই থাকে। জ্বলন্ত কাঠখানা এনে তাতে সংযোগ করে দিতে পারলেই মিটে গেল কাজ। রামকালীর বাড়িতে নিত্য সকালে 3-4টে করে উনুন জ্বলে। অতএব পাড়াপড়শিরা নিজেদের সংসারে আবার আগুন জ্বালাবার অথবা হাঙ্গামার কথা ভাবতে যাবে কেন? কাজটা তো ঝঞ্ঝাটের। শোলার কাঠি বানাও, চকমকি ঠোকো, সময় সাপেক্ষ ব্যাপার। তার চাইতে তা সেদিনও যথারীতি ও বাড়ির ঘোষালগিন্নির বিধবা মেয়ে তরু প্রহরখানেক বেলা নাগাদ একখানা জ্বলন্ত কাঠ নিয়ে এই বাড়ি থেকে নিজেদের বাড়ি যাচ্ছিল। হঠাৎ মাথা বরাবর খোলা আকাশে একটা দাঁড় কাক বিশ্রী করে ডেকে উঠল। দাঁড় কাকের ডাক অপয়া, এ আর কে না জানে। ঘোষালের মেয়ে তরুও জানত। তাছাড়া এও জানা ছিল তার যেদিন বৈধব্য দশা ঘটে সেদিন কোথায় যেন অনবরত দাঁড় কাক ডেকেছিল। তার উপর আবার আজ চতুর্দশী। তরুর বুকটা কেঁপে উঠল, তাড়াতাড়ি পা বাড়ালো, কিন্তু তাড়াতাড়ি পা চালিয়ে চলে যেতে গিয়েও আবার বাধা পেতে হলো। কাকটা আরো নেমে এসে প্রায় তরুর মাথার ওপরে একটা পাক খেয়ে ডেকে উঠল, ক। বুকটা হিম হয়ে হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গেল তরুর। কি কাজের কি পরিণাম খেয়ালে এলো না। হাতের সেই জ্বলন্ত কাঠটা সে কাকটার উদ্দেশ্যে ছুঁড়ে মারল। বলা বাহুল্য, আগুন দাঁড় কাকের পালকাগ্রেও লাগল না, পড়ল গিয়ে রামকালীর বারবাড়ির বড় আটচালার মাথায়। বৈঠকখানা, বাড়ি, চণ্ডীমণ্ডপ এসব রামকালীর পাকা কোঠা। কিন্তু কাজে কর্মে পুজো আচ্চায় বেশি লোক সমাগমের প্রয়োজনে প্রকাণ্ড দুখানা খড়ের আটচালা তিনি করিয়ে রেখেছিলেন, পাশাপাশি গায়ে গায়ে। অগ্নিদেবতার জোড়া নৈবেদ্য হলো সে দুখানা। তরু শুধু অসতর্কই নয়, অন্যমনস্ক। কাঠখানা কোথায় গিয়ে পড়ল অথবা পড়ে কি করল সে সম্পর্কে খেয়াল মাত্র না করে
তরু আবার এ বাড়িতে ফিরে এসে আর একখানা জ্বলন্ত কাঠ নিয়ে বাড়ি ফিরল। কি কাজ করেছে সে টের পেল তখন, যখন লেলিহান আগুনের প্রচণ্ড শিখায় আর অজস্র ধোঁয়ায় আকাশ ভরে গেছে, আর পাড়া শুদ্ধ লোকের চিৎকার আকাশ ছাড়িয়েছে। বোকা তরু এই বলে বুক চাপড়াতে উদ্যত হয়েছিল, ও গো মা গো, এ সর্বনাশ যে আমি ডেকে আনলাম। তরুর কাকা ইশারায় চুপ চুপ বলে থামিয়ে দিল তাকে, কিন্তু আগুনকে থামানো গেল না। আর থামাবার উপায়ই বা কি? পুকুর থেকে ঘড়ায় করে জল এনে দূর থেকে ছুঁড়ে মারাবই তো নয়, সে চেষ্টায় লাভ নেই। রামকালী গম্ভীর নির্ঘোষে ঘোষণা করলেন, আগুনে জল দেবার দরকার নেই, তাতে আরো ছড়াবে। চণ্ডী মণ্ডপের দেয়ালে জল ঢালো। যাদের যাদের কাছাকাছি বাড়ি তারা আপন আপন বাড়ির দেয়াল ঠান্ডা করো। তবু সকলে যখন হায় হায় করতে করতে বাড়ি ফিরল, তখন সন্ধ্যা হয় হয়। রামকালী চাটুর্যের মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক অগ্নিতেজা মানুষটার চালায় আগুন লাগলো কেন, এই নিয়ে জল্পনা কল্পনার শেষ রইল না। কিন্তু এ তো সবে প্রথম। এর কয়েকদিন পরেই দিনতারিণী ঘাট থেকে চান করে এসেই হঠাৎ শরীর কেমন করছে বলে পক্ষাঘাত হয়ে পড়লেন। পক্ষাঘাত পাতক রোগ, দিনতারিণীর তা অজানা নয়। ছেলের দিকে তাকিয়ে তিনি অশ্রু কলঙ্কিত চোখের ইশারায় কাতর আবেদন করলেন তাকে তাড়াতাড়ি পার করতে। রামকালী শুধু কপালের ঘাম মোছার ছলে একবার কপালে হাত ঠেকালেন। দিন তিনেক পরেই মারা গেলেন দিনতারিণী। না, অত বড় বদ্যি হয়েও মাকে বাঁচাতে পারলেন না বলে কেউ দুষল না রামকালীকে, বরং দিনতারিণীর ভাগ্যিকে ধন্যি ধন্যি করতে লাগলো সবাই। বলল, খুব গিয়েছে বুড়ি, ভুগলো না ভোগালো না, এমন মৃত্যুই তো কাম্য। তবে এ কথা বলতে ছাড়ল না, বছরটা একটু সাবধানে থেকো রামকালী, একে অগ্নির কোপ, তাই মহাগুরু নিপাত, সময়টা তোমার ভালো যাচ্ছে না। পাড়ার বয়োজ্যেষ্ঠরাই বলেন, এছাড়া আর কার সাহস? রামকালীর কাকা দাদা তো সাধ্যপক্ষে তার সামনে আসে না। সামনে আসে রাসু, কবরেজি শেখে কাকার কাছে, তবে প্রায়ই হতাশ করে কাকাকে। রামকালী কখনো ভ্রুকুটি করেন, কখনো হেসে ফেলে বলেন, তোর কিচ্ছু হবে না রাসু। কিন্তু শুধুই কি রাসুর? কুঞ্জর কোন ছেলেটারই বা কি হয়েছে? পাঠশালায় গিয়ে অনাসৃষ্টি খেলা উদ্ভাবন করা ছাড়া মাথা আর খেলতে দেখা যায় না রাসুর কোনো ভাইটারই। রাসু তো তবু ছাত্রবৃত্তি পাশ করেছে, টোলেও পড়েছে কিছুদিন। তাছাড়া চেহারাটা সুকান্তি আর বেশ মার্জিত ভাব, অনেকটা কাকার ধাঁচের রং গড়ন তার, তাই সামনে দাঁড়ালে একটা মানুষের মতো দেখতে লাগে। আরগুলো তো তাতেও না। তাছাড়া কবরেজি বিদ্যে মাথায় না ঢুকুক, অনেক ব্যাপারেই রাসু রামকালীর ডান হাত। এই যে দিনতারিণীর শ্রাদ্ধের অত বড় কাণ্ডটা, রাসু সামনে না থাকলে রীতিমতো বেগ পেতে হতো নাকি রামকালীকে? কারণ সপাক হবিষান্ন, ত্রিসন্ধ্যা স্নান ইত্যাদি বহুবিধ নিয়মের পাকে বাধা থাকায় নিজে তো ঠিক মুক্তজীব ছিলেন না। রাসু কাজকর্মের ব্যাপারে যথেষ্ট পারগ। দান সাগর করলেন রামকালী মাতৃশ্রাদ্ধে, সেই সমারোহে সত্য এলো, নবকুমারও এলো। রাসুই আনতে গেল। ঠাকুরমা মারা যাওয়ার খবরে সত্যর প্রাণটা আকুলি বিকুলি করছিল। রাসুকে দেখে যেন স্বর্গের চাঁদ পেল। এই সময় যে বাবা রাখু কি গিরি তাতিনীকে পাঠাননি, খুব ভালো করেছেন। 3.5 বছর পরে এই প্রথম বাপের বাড়ি যাওয়া। কিন্তু সত্যর দেহের অন্তঃপুরে তখন যে আরেক প্রথম সম্ভাবনার সূচনা দেখা দিয়েছে, সে কি সত্য জানত না? না, বুঝতে পারেনি। তা সত্য না পারুক, সদু পেরেছিল বুঝতে, কিন্তু রণচণ্ডী মামিকে এই সূচনা মাত্রতেই জানাতে সাহস করেনি সদু। ভেবেছিল যাক আর গোটা কতক দিন,
তেমন প্রবল লক্ষণ ধরা পড়লে আপনিই জানবে বুড়ি। এই সময় দিনতারিণীর বার্তা। শুধু ভয় পেল। এই সময় ভাবল মামিকে বলি কি না বলি, কিন্তু বলা আর হয়ে উঠল না। বলতে দিল না তার মমতা। এই খবর শুনে যদি এলোকেশী আবার বউয়ের যাত্রায় বাদ সাধেন। আহা, বেচারা এই এতদিন এসেছে, এক নাগারে আছে। আপন বুদ্ধির দোষেই হোক আর যার দোষেই হোক, আছে তো। এই ছুতোয় যেতে পারে যাক, ভগবান ভালোই করবেন। তবে যাত্রাকালে চুপি চুপি সাবধান করে দেয় সত্যকে। বাপের বাড়ি যাচ্ছিস, দীর্ঘকাল পরে যাচ্ছিস, কিন্তু সাবধান, বাধা গরু ছাড়া পাওয়ার মতন লাফঝাপ করিস নে, আমার বাপু সন্দেহ হচ্ছে। সত্য একটু ভাবনার মতো তাকিয়ে অস্ফুটে বলে ফেলেছিল, কি? এই দেখো, স্পষ্ট করে না বললে হবে না বুঝি? এদিকে তো পাকা গিন্নি, সন্দেহ হচ্ছে পেটে বাচ্চা কাচ্চা কিছু এসেছে, বুঝলি? সাবধানে থাকা দরকার। ভয় না আহ্লাদ? ভয়, ভয়, সম্পূর্ণ ভয়। তবে এক অদ্ভুত ভয়। নিজের মধ্যে কি এক অজ্ঞাত রহস্য বাসা বেঁধেছে, এ কথা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। গরুর গাড়ির ভিতরে বসে ঘুমটার মধ্যে থেকে বারবার নবকুমারকে দেখে সত্য, আর মানুষটাকে যেন নতুন মনে হয়। এই খবর ও পেলে কি না জানি হবে সেই অবস্থাটা। গরুর গাড়িতে বেশ ঝাঁকুনি লাগছিল। এক সময় তাই বলেও ফেলে চুপি চুপি, পালকি আনলে না কেন বড়দা? রাসু অপ্রতিভ মুখে বলে, খুব কষ্ট হচ্ছে না রে? আমি বলেছিলাম। তা খুড়োমশাই বললেন কাজের বাড়িতে চারদিক থেকে আত্মকুটুম্ব আসবে, সবাইকে তো আর পালকি জোগানো যাবে না। আমি তাও অবশ্যই বলেছিলাম, সবাই আর জামাই তো সমান নয়। তাতেও বললেন, জামাই তো বাড়িতে একটি নয় রাসু, ওকে আর কে বোঝাবে বল? সত্য অন্যমনস্কে চুপি চুপিটা ভুলে বেশ স্পষ্ট গলাতেই বলে ওঠে, তা এর আর বোঝবার কি আছে বর্দা? সত্যিই তো, জামাই সবাই সমান। নিজের জামাইটি বলে সার পর করলে চলবে কেন? বরং পুণ্যের নতুন বিয়ে হয়েছে। কিন্তু সমুদ্রে বালির বাঁধ কতক্ষণ? কথা শেষ না করেই নবকুমারের উপস্থিতি স্মরণ করে জিভটা কেটে চুপ করে। কিন্তু সমুদ্রে বালির বাঁধ কতক্ষণ? আবার এক সময় কথা কয়ে ওঠে সে। কত প্রশ্ন, কত ঔৎসুক্য। এই 3.5 বছরে কত ঘটনা ঘটেছে, কত জন্ম মৃত্যুর লীলা খেলা হয়েছে, কত ছোট্ট মানুষ বড় হয়েছে, কত আইবুড়োর বিয়ে হয়ে গেছে। সেই সব তথ্যগুলো তো কম মূল্যবান নয়। জানতে হবে না সেসব? তুমি কিন্তু একটুও বদলাওনি বর্দা, সহসা মুখে বলে সত্য। আর নবকুমার বিগলিত বিস্ময়ে সেই হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে। বিস্ময়, তা বিস্ময় বই কি। সত্যর এই মুখ সে কবে দেখেছে? সত্যর মুখটা যে হেসে উঠলে এমন অপূর্ব লাবণ্যময় দেখায়, সে কথাই বা কবে জেনেছে? তা সত্যর সেই প্রশ্নে রাসুও হেসে উঠে বলে, আমি আবার এই কদিনে বদলাবো কি? কদিন? সত্যর যে মনে হচ্ছে কত যুগ যুগান্ত পার হয়ে গেছে। সেই কথাই বলে সে বিস্ময় বিস্ফারিত নেত্রে। কদিন? বলো কি বর্দা, 3.5 বছর কদিন হলো? 3.5 বছর? 3.5 বছর হয়ে গেল এর মধ্যেই? তা ওই শুনতেই 3টে বছর কোথা দিয়ে কেটে গেছে। সত্য নিঃশ্বাস ফেলে বলে, তা তোমাদের আর না কাটবে কেন? স্বাধীন সুখী মানুষ। তা তোমাদের আর না কাটবে কেন? স্বাধীন সুখী মানুষ। আমাদেরই মনে হচ্ছে যেন আর একটা জন্ম পেরিয়ে এলাম। তা বাপের ভিটে পা দিয়েও ঠিক সেই কথাই মনে হয় সত্যর, যেন আর একটা জন্ম পার হয়ে এলো। কিন্তু কোথায় এলো? ঠিক যে জায়গাটা থেকে চলে গিয়েছিল সেই জায়গাটাই কি? সেটা কি এখনো তেমনি পড়ে আছে, ফাঁকা খালি?
হয়তো ছিল, হয়তো আছে, কিন্তু এই জন্মান্তর পার হয়ে আসা মেয়েটাকে কি আর এখন সেই খাঁজে ধরবে? কোনো মেয়েকেই কি ধরে? গোত্রান্তরের সঙ্গে সঙ্গে কি অন্তরের বিরাট একটা পরিবর্তন হয় না? যে মেয়েটা হয়তো উঠতে বসতে বকুনি খেয়েছে আর নিতান্ত অবহেলায় খেলে খেলিয়ে বেরিয়েছে, সে হয়ে ওঠে আদরের অতিথি, সমীহর কুটুম্ব। কোনখানে তবে আশ্রয় পাবে সেই মেয়েটা? এত বড় কাজের বাড়ি, তবু ওরা সত্যর সঙ্গে সঙ্গে ফিরছে। সারদা, ভুবনেশ্বরী, শিবজয়ার নাতনি দুটো, এমনকি মোক্ষদা পর্যন্ত। সত্য কি খাবে, সত্য কোথায় শোবে, সত্য কোথায় বসবে, সত্যর কিছু চেয়ে না পাওয়া হলো কিনা, এই সব। ভুবনেশ্বরীর তো কথাই নেই। তার শাশুড়ি গেছেন, মহা অসুচ, ছুঁয়ে নেড়ে কিছু করার ক্ষমতা নেই, তবু বলে বলেই যা পারে। ব্যাপারটা স্বস্তিকর নয়। এ যেন প্রতি মুহূর্তে মনে পড়িয়ে দেওয়া, তুমি কুটুম, তুমি অতিথি। এক সময় ঝেঁজেই উঠল সত্য, মার উপরেই উঠল। কি চাও বলো তো তোমরা? এক্ষুনি আবার শ্বশুরবাড়ি চলে যাই? বাবা, তোমাদের এই আদরের ঠেলা সামলানো আমার কম্য নয়। বাড়িতে তো আরো শ্বশুরতি মেয়ে এসেছে, কই তাদের নিয়ে তো এত হইচই করছো না? কথাটা সত্যি, আরো শ্বশুর ঘর করা মেয়ে এসেছে। পুণ্যি তো এসেইছে, কুঞ্জর 2 গিন্নিবান্নি মেয়ে এসেছে, শিবজয়ার মেয়ে এসেছে, রামকালীর যে ছোট খুড়ো নেই তার 3-3টে মেয়ে এসেছে, কুঞ্জর সহোদর বোনের মেয়েরা এসেছে, তারা ঝাঁকের কই হয়ে রয়েছে। শুধু সত্যকে নিয়েই। ভুবনেশ্বরী মেয়ের এই ঝংকারে অপ্রতিভ হয়ে বলে, তারা সবাই পেরায় পেরায় আসে, তোর মতন কে এমন ঘর বসাতে গিয়ে একেবারে 3-4টে বছর। কথা শেষ করতে পারে না ভুবনেশ্বরী। সত্য মার এই রুদ্ধবাক মুখের দিকে তাকিয়ে একটু নরম হয়ে বলে, বুঝলাম, কিন্তু আছি তো দিন কতক, কাজ মিটতেই তো পালাচ্ছি না। সে কথা হয়ে গেছে ওখানে, তখন করো মেয়েকে আদর গোবর। এখন তোমার শাশুড়ির ছেড়াদ্দ, এখন মানায় মেয়েকে নিয়ে সোহাগ করা? কদিন থাকবি তুই জানিস? থাকবো বাবা, 1 মাস 2 অন্তত থাকবো, হয়েছে সে কথা। চল পুন্নি, আমাদের সেই বটতলায় খেলাঘরটা দেখে আসি। বলে পুণ্যির হাতটা চেপে ধরে প্রায় টেনেই বার করে নিয়ে যায় তাকে সত্য খিড়কির দৌড় দিয়ে। ওদের ওই খেলাঘরটা বাস্তবিকই একটি মনোরম ঠাঁই। স্থান নির্বাচনের ব্যাপারে প্রশংসা অর্জন করতে পারে ওরা। প্রকাণ্ড একটা বুড়ো বট গাছ ঝুড়ি নামিয়ে নামিয়ে খানিকটা জায়গা এমন একটা ছায়াপূর্ণ আশ্রয়গৃহ নির্মাণ করে রেখেছে যে 2-1 পশলা বৃষ্টি হয়ে গেলেও বোধ করি সেই গৃহবাসীর মাথা ভিজবে না। রোদের তো কথাই নেই, প্রায় প্রবেশ নিষেধ তার। এইখানেই সত্যদের শৈশবের খেলাঘর। তার শ্বশুরবাড়ি যাবার কদিন আগে অবধিও খেলেছে সে। এখনই পরিত্যক্ত ভূমি, এখনকার ছোটদের অন্য খেলাঘর। নিকোনো চুকোনো গাছের গোড়াটা এখন ধুলো ভর্তি হয়ে থাকলেও সারি সারি ছোট ছোট উনুনগুলো এখনো পুরনো স্মৃতি বহন করে পড়ে আছে ক্ষতবিক্ষত দেহ নিয়ে। কি যত্নে এই উনুনগুলি পেতেছিল ওরা। কিছুক্ষণ গাছের গোড়ায় বসেই থাকলো সত্য চুপ করে। ঠিক এই মুহূর্তে যেন কথা কইবার শক্তি নেই। অগত্যা পুণ্যিও চুপ। অনেকক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সত্য বলে, আশ্চর্যি, দেখেছিস পুণ্যি, সবাই বদলে গেছে, সবই বদলে গেছে, অথচ এই তুচ্ছ জিনিসগুলো অবিকল আছে। সত্যি যা বলেছিস। এই উনুনটা পুঁটির, এটা খেদির, এটা টেপির, এটা গিরিবালার, এটা সুশীলার, এটা তোর, তাই না? নিজের কথাটা আর বলে না, পুণ্যি বলে সে কথা। এইটে তোর ছিল, দেখ ভাঙা হাঁড়িকুড়িগুলিও রয়েছে পাশকুড়ে। খেলাঘরের পাশকুড়ো একটা ছিল বই কি, সবই তো থাকা প্রয়োজন।
পাশকুর, পুকুরঘাট, গোয়াল, ঢেকিঘর অনুষ্ঠানের ত্রুটি হবে কেন? বড়রা যে খেলাঘর নিয়ে মত্ত, ওরা তো তারই নিখুঁত অনুকরণ করবে। ওদের মাটির আর কাঠের পুতুলগুলো ঘাটে বাসন মেজেছে, খাড় কেচেছে, ঢেকিতে পাড় দিয়েছে, রেঁধেছে, কুটনো কুটেছে, বাটনা বেটেছে, ছেলে ঘুম পাড়িয়েছে, কর্তব্যে তিল মাত্র ফাঁকি দিতে পায়নি। তাদের কাজের ছুতোয় মুখর হয়ে উঠেছে এই বুড়ো বটতলা। বসে থাকতে থাকতে হঠাৎ উঠে দাঁড়ায় সত্য, বলে, চ পুন্নি, আর দেখতে ইচ্ছে করছে না, বুকের ভিতরটা কেমন মুচড়ে মুচড়ে উঠছে। তা পুন্নির মধ্যেও সেই মোচড় পড়ছিল। সেও বলল, চ, আর মায়া করা বিড়ম্বনা। যেদিন পরগোত্তর করে দূর করে দিয়েছে সেদিন থেকেই তো সব ঘুচেছে, মেয়ে জন্মটাই ছাই। সত্য আর একবার বড়সড় একটা নিঃশ্বাস ফেলে বলে, মেয়ে জন্মটাই ছাই নয় রে পুন্নি, আমাদের বিধানদাতারাই ছাই। পরগোত্তর করে দিয়ে জন্মের শোধ পর করে দেবার হুকুম ভগবান দেয়নি। এই যে তুই আমার চিরকালের বন্ধু, তোর বিয়েতে আসা হলো না, এ দুঃখ কি মলেও যাবে? যাবে না, তবুও তো এলাম না। এসব কি ভগবান বলেছে? তা নিঃশ্বাস ফেলেছে বলে যে হাসছে না, গল্প করছে না, পাড়া বেরিয়ে বেড়াচ্ছে না, সে কথা ভাবলে ভুল হবে। যেটা যথারীতি চলছে, গল্পের সমুদ্র, কথার পাহাড়। পাড়ার কোন মেয়েটা শ্বশুর বাড়ি গেছে, কোন মেয়েটা বাপের বাড়ি আছে, তার তল্লাশ করে বেড়ানো আর গল্পে মুখর হয়ে ওঠা, এটা প্রবল প্রবাহেই চলছে। নিঃশ্বাসটা নিভৃতে, একান্ত নিভৃতে। মনের অন্তরালে রয়েছে সেই নিঃশ্বাস। এত পূর্ণতার মধ্যেও কোথায় যেন একটা সুগভীর শূন্যতা। সেই শূন্যতার ওপরেই বুঝি পা রাখতে হয়েছে সত্যকে। তাই পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছে না। সে শূন্যতা সত্য আর এদের নয়, এ সংসার সত্যর নয়। বিরাট কাজের বাড়িতে কে কোথায় ঠাঁই পেয়েছে কে জানে। মেয়েরা মেয়ে মহলে, পুরুষরা বার মহলে, কোটা ঘরে সব জামাই কুটুম। আর নবনির্মিত আটচালার নিচে জ্ঞাত গোত্তর। নবকুমার যে কোনখানে আছে সত্য জানে না, মাঝে মাঝে সেটা মনে পড়ছে। আহা, মানুষটা মুখ চোরা, লাজুক, কোথায় কিভাবে আছে কে জানে। এসে অবধি তো দেখা হয়নি। বাবা সহস্র কাজে বেড়াচ্ছেন, বাবার এমন সময় নেই যে জামাই নিয়ে তদারকি করে বেড়াবেন। যা করে 5 জনে, কি ভাবছেও আমাকে কে জানে। থেকে থেকেই সেই মানুষটার কথা মনে পড়ছিল। মন কেমন ভাবটা ছিল, আবার একটু অহংকারী অহংকারী দুষ্টু বুদ্ধিও ছিল। ইচ্ছে হচ্ছিল একবার লোকটাকে ডেকে বলে, দেখছো তো, সবই দেখছো, বুঝতে পারছো? তোমার মা যতই হেলাফেলা করুন, নেহাত হেলাফেলা ঘরের মেয়ে আমি নই। কিন্তু এসব বলার সুযোগ কোথা? বিয়ে বাড়ি নয় যে সবাই রঙ্গরসে মাতবে, মাতৃদায় উদ্ধার বলে কথা। তাছাড়া অনেকের মধ্যে একজন হলেও দিনতারিণীর পদ্মা বাড়ির গিন্নির ছিল। ছোট ননদদের তিনি যতই ভয় করে চলে থাকুন আর ছেলেকে যতই সমীহ করে আসুন, সবাই জানতো গিন্নি বলতে দিনতারিণী। সেই গিন্নির জায়গা শূন্য হয়ে গেলে সবাইয়ের ফাঁকা ফাঁকা লাগে বইকি। খেটে খেটেও জেরবার হচ্ছে সবাই। এর মাঝখানে কার আর এ কথা মনে উদয় হবে সত্যর সঙ্গে সত্যর বরের দেখা করিয়ে দিই কোনো ছল ছুতোয়? তাছাড়া চাতক পক্ষীর অবস্থা তো নয় সত্যর। এই দীর্ঘকাল নিশ্ছিদ্র বরের ঘর করে এসেছে সে। সত্যর বরকে সত্যর দেখতে ইচ্ছে হবে, এই চিন্তা তাদের মনে উদয় হবার কথা নয়। উদয় হচ্ছে এক ভুবনেশ্বরীর, কিন্তু সে তো সব দিকেই বন্দিনী। একে তো শাশুড়ি মরার নিয়ম নীতির দায়, তার ওপর মেয়ের ভয়ের দায়। ওরকম চেষ্টা করতে গেলে সত্য যে খেপে উঠবে না
এ প্রতিশ্রুতি কে দেবে ভুবনেশ্বরীকে? কিন্তু সত্যর মা কি সত্যর সবটা বুঝে উঠতে পেরেছে? পারেনি। সত্য যে ছলছুতো খুঁজে বেড়াচ্ছিল এ তার ধারণার বাইরে। তা অবশেষে হয়ে গেল যোগাযোগ। নিয়ম ভঙ্গের যজ্ঞি মিটতে প্রায় সন্ধে হয়ে গেছিল। সত্য পুকুর ঘাট থেকে আঁচিয়ে একবার নিজের মামার বাড়ি পর্যন্ত গিয়েছিল মামিদের সঙ্গে। জোর পায়ে ফেরার সময় নেরুর সঙ্গে দেখা। নেরু দাঁড় করালো, মুখটা রহস্যে উদ্ভাসিত করে বলল, এই সত্য, তোর ভূতের ভয় আছে? ভূতের ভয়? গেছো ভূতের ভয়। নির্ঘাত আছে, তাই না? নির্ঘাত আছে? এলেন আমার গণৎকার ঠাকুর। নেই ভয়? ঠিক বলছিস। এই ঝিকিমিকি বেলায় তোদের সেই বট গাছতলায় যেতে পারিস? সে যেতে আর হয় না। জনমানুষই যায় না সেখানে। ওরে আমার কে রে? কেউ যায় না সেখানে? তুই যাস না তাই বল। তুইও কম খেলিসনি সেখানে, তবু মায়া মমতা নেই। আমাদের কথাই আলাদা। আমি আর পুণ্যি যাইনি যেন। গিয়েছিলি? নির্যশ, তুই হঠাৎ এমন ন্যাকা হচ্ছিস কেন রে নেরু? পেঁচার চোখ গুনতে যেতাম না আমরা? আহা, সে তো আগে। এখন শ্বশুরঘর করে করে সাহস হয়ে যায়নি। ইল্লি রে, গেলেই হলো। চল না, দেখিয়ে দিচ্ছি। এক পোর রাত অবধি বসে থাকতে পারি, তা জানিস? বলে গটগট করে এগিয়ে যায় সত্য নির্ভয়ে নিশ্চিন্তে। এই কোণে দেখা আলোতেও যেখানটা প্রায় গভীর অন্ধকার। কিন্তু কে ওখানে? কে কে প্রায় চেঁচিয়েই উঠেছিল সত্য। সামনে নিল নেরুর ভয়। শুনতে পেলে আর রক্ষে রাখবে? সত্যর ভয়ের কথা ঢাক পিটিয়ে বেড়াবে। কিন্তু লোকটা যে এদিকেই আসছে। পালাবে সত্য? এ নির্ঘাত নেরুর কোনো কারসাজি। তা নইলে হঠাৎ একটা সম্ভাবনায় পা থেকে মাথা অবধি একটা তড়িৎ প্রবাহ বয়ে যায়, আর পরক্ষণেই সম্ভাবনাটা প্রত্যক্ষের মূর্তিতে দেখা দেয়। ইস, তুমি তুমি এখানে যে? কেন আর? তোমারই দর্শন আশায়। ও, বাপের বাড়ি এসে একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো। লোকটা মরলো কি বাঁচলো খোঁজও নেই। আহা, কথার কি ছিরি রে? আমিই তো খোঁজ করে বেড়াবো। তা একবার দেখা তো দেবে? আমি হতভাগা যাই অনেক বুদ্ধি খেলিয়ে। তা তো দেখতেই পাচ্ছি। নেরু ছাড়া আর কারোর কানে গেছে নাকি? না, শুধু ও। যাক, তবে ঠিক আছে। নেরু বিশ্বাসঘাতক নয়। তা বলি, দরকারটা কি? দরকার? বিনি দরকারে বুঝি নিজের পরিবারকে একটু দেখতে ইচ্ছে করে না? তোমার মতন পাষাণ হৃদয় তো নয়। পাষাণ হৃদয়? তা বটে। সত্য অনুচ্চ স্বরে হেসে ওঠে। তারপর বলে, কেমন লাগছে? খুব ভালো। মায়েরই বলছি, স্বপ্নেও ভাবিনি শ্বশুর বাড়িটা আমার এমন। কি ঐশ্বর্যি, কি দবদবা। দেশটাও চমৎকার। মা গঙ্গা দেখলে প্রাণ জুড়োয়। সত্য একটা নিঃশ্বাস ফেলে বলে, তবেই বোঝো মেয়ে মানুষকে কতটি ত্যাগ করতে হয়। তা সত্যি। নবকুমার আরও একবার অকপটে স্বীকার করে, এসে অবধি সেই কথাই ভাবছি। বলতে গেলে তুমি তো একটি রাজকন্যে, সে তুলনায় আমি। আবেগের মাথায় বেশি কিছু বলে ফেলার আগে সত্য সামলে দেয়। দুগ্গা দুগ্গা, ও কি কথা? তুমি হলে স্বামী গুরুজন। রাজকন্যের কথা নয়, তবে প্রাণটা হু হু করতে পারে কি না? 100 বার পারে, 1000 বার পারে বলে নবকুমার অসমসাহসিক ভয় করে হাতটা বাড়িয়ে সত্যর কাঁধে একটা হাত রাখে। তা সত্যকে এই স্নেহস্পর্শে অথবা প্রেম স্পর্শে পুলকিত হয় না? হয়। তবু মেয়েলি সাবধানতায় চুপি চুপি বলে, এই সরে দাঁড়াও, কে কমনে দেখে ফেলবে। এরপর আর তাহলে জনসমাজে মুখ দেখাবার জোর হইবে না। খিড়কির পুকুর বই গতি থাকবে না। নবকুমার কিন্তু এত ভয়ে ভীত হয় না।
বরং আরো একটা হাত স্থির আরো একটা কাঁধে দিয়ে ঈষৎ আকর্ষণের ভঙ্গিতে বলে, কেন, পরপুরুষ নাকি? না হোক, লোকলজ্জা বলে একটা জিনিস তো আছে। সে যদি বলো, এখানে নিরালায় চুপি চুপি দেখাতেই নিন্দে হতে পারে, কিন্তু তোমার ভাই তো বলেছে এখানে কেউ আসে না। তা আসে না বটে, ওই জন্যই তো আমবাগান জামবাগান ছেড়ে এই বটবৃক্ষের ছায়াটুকু বেছে নিয়েছিলাম খেলাঘর পাততে। বটের কিছুই তো লোকের কাজে লাগে না, না ফল না ফুল না পাতা না কাঠ, তাই মানুষের পা পড়ে না, শুধু ছায়ার আশ্রয়। সন্ধ্যের অন্ধকার গাঢ় হয়ে আসছে। নবকুমার হঠাৎ একটা কবি কবি কথা বলে বসে। তা সত্যি, তোমার বাবাকে, শ্বশুর ঠাকুরকে দেখলে আমার এমনি বটবৃক্ষের কথা মনে আসে। বিরাট বটবৃক্ষ। সত্য অভিভূত হয়, আর তারই আবেগে হঠাৎ লোক লজ্জা ভুলে নবকুমারের হাত দুটো দুহাতে চেপে ধরে বলে, সত্যি বলছো? আমার বাবাকে তোমার ভালো লেগেছে? ভালো লাগার কথা বলতে পারছি না, বলছি ভক্তির কথা, সমীহর কথা। বিরাট বটবৃক্ষ দেখলে যেমন সমীহ আসে। কথা কয়েছ বাবার সঙ্গে? কথা? ওরে বাস, তিনি কোথায় আমি কোথায়, কত ব্যস্ত মানুষ, দূর থেকেই দেখছি। বাবাকে সবাই দূরে থেকেই দেখে, সবাই, মা পর্যন্ত। শুধু এই সত্য মুখ পড়ি। লোকলজ্জা আরো বিস্মিত হয়ে সত্য নবকুমারের তৃষিত বক্ষে মাথাটা রাখে। নবকুমারও অবশ্য বেশ কিছুটা সময় এই মধুর আস্বাদের সুযোগ গ্রহণ করে নেয়। তারপর চুপি চুপি বলে, নতুন জামাই, প্রথম এলাম এমন একটা শোক দুঃখ উপলক্ষে, কারোর বিয়ে থায় এলে অবশ্যই আমাদের দুজনকে ঘরে দিত, কি বলো? সত্য এই মেয়েলি কথাটা শুনে হেসে ফেলে। হেসে বলে, দিলেই বুঝি নিতাম। নিতে না? পাগল, ঘটে লজ্জা নেই বুঝি? বর বস্তুটা শ্বশুর বাড়িতেই ভালো, বুঝলে? বুঝলাম, তাই এই হতভাগা চলে যাবার পর আরো 2 মাস ভালো করে থাকা হবে। সত্যর মনের মধ্যে একটা বিদ্যুৎ শিহরণ খেলে যায়। 2 মাস কি কত মাস কে জানে। পিস ঠাকুমা তো সেই মোক্ষম কথাটা বলে বসেছে। আসার সময় সদুদি যা বলে ভয় জন্মিয়ে দিয়েছিল। ক্রমশ সত্যও যেন অনুভব করছে শরীরের মধ্যে কোথাও একটা অস্বস্তি বাসা বেঁধেছে। মনে হচ্ছে যেন গলার কাছটাতেই প্রধান অস্বস্তি, কেবলই যেন ভেতর থেকে ঠেলা মারছে। খাদ্যবস্তু নামতে চায় না, উঠে আসার তাল করে। ওই খাওয়া থেকেই ধরে ফেলেছে পিস ঠাকুমা, আর সঙ্গে সঙ্গে নানানখানা বিষয়ের উপদেশ দিয়ে জব্দ করেছে। তার মধ্যে প্রধান নিষেধ ছিল সাজ সন্ধে আগানে বাগানে গাছতলায় ছাঁচতলায় না যাওয়া। তা সত্য নিষেধটা মানছে ভালো। হঠাৎ একটু চঞ্চল হয়ে ওঠে সত্য, বলে, যাই, রাত হয়ে যাচ্ছে, বকবে। এখানে আবার বকবে কি? এখানে তো তুমি মহারানী। নেরু আমায় সব বলেছে, কি আদুরে মেয়ে তুমি, কি লাঞ্ছনাতেই পড়েছ। সত্য এবার নিজস্ব দৃঢ়তায় ফেরে। দৃঢ়স্বরে বলে, ওসব কথা বলছো কেন? যার যা নিয়তি। শ্বশুর ঘরে বকুনি ঝকুনি আর কোন মেয়েটার নেই? ছাড়ো কথা, যাচ্ছি। নিতান্তই যাবে? কি আর বলবো, আবার কবে দেখা হবে? তা কি করে বলি? আমি তো এই সামনের বুধবারে চলে যাব, তার মধ্যে একবার হবে না? আচ্ছা, দেখি। ইচ্ছে হচ্ছে এখানেই থেকে যাই। কি বাড়ি, সদাই সরগরম, আর আমাদের বাড়িতে যেন। তা হোক, নিজের যা তাই ভালো। তুমিও কালে ভবিষ্যতে 10-এর একজন হবে, তোমার সংসারও এমনি সরগরম হবে। আমার? সে যাক, কবে আবার গরিবের ঘরে যাবে?
বলতে পারছি না, 6 মাস 1 বছরও হলে হতে পারে। 6 মাস 1 বছর? তার মানে? আছে মানে। বলে হঠাৎ তড়িৎ গতিতে দৌড় দেয় সত্য। যদিও ঘরে পরে সবাই বলছে কি বড়ই হয়েছে সত্য, বলছে রূপ যেন ফেটে পড়ছে, কি বারবারন্ত গরণই হয়েছে, তথাপি দৌড়ঝাঁপের কমতি নেই তার। তবে পিস ঠাকুমার সামনে আর দৌড়ঝাঁপ চলবে না মনে হচ্ছে। নবকুমার অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশ পাতাল চিন্তা করে, তারপর সিদ্ধান্তে আসে আর কিছুই নয়। মেয়ে অনেকদিন শ্বশুর ঘর করছে, মা বাপ এবার হাতে পেয়ে আটকে ফেলবে। হেসে খেলে পাড়া বেরিয়ে বেড়াচ্ছিল সত্য। এখানে আসার প্রাককালে সদু যে সন্দেহ প্রকাশ করেছিল সেটাকে চোখ বুজে অস্বীকার করে। ভিতরে যদি কোনো অস্বস্তির আলোড়ন, অজানা এক ভয়ের ছায়া ফেলেও থাকে, বাইরের আলোড়নে সেটা মুছে গেছে। চট করে কারো কোনো সন্দেহও আসেনি, কারণ সত্য কতক্ষণই বা কার চোখের ওপর আছে। বৃহৎ যজ্ঞের আনুষঙ্গিক জের নিয়ে ব্যস্ত সবাই। হঠাৎ একদিন সন্দেহ জাগল ভুবনেশ্বরী। যে মানুষটার চোখ দুটো সহস্র কাজের মধ্যেও সত্যর চোখ মুখের কাছাকাছিই আছে। সন্দেহ জাগতেই চুপি চুপি সারদার কাছে ব্যক্ত করল ভুবনেশ্বরী। আর সারদাও লক্ষ্য ঘনীভূত করে নিঃসংশয় হল। ব্যাস, মুহূর্তে এ মুখ থেকে ও মুখ, এ কান থেকে ও কান। গ্রাম শুদ্ধ মহিলা খবরটা জেনে ফেললেন একটা বেলার মধ্যেই, মহিলাদের মারফত পুরুষরাও। কিন্তু রামকালীর কানে উঠতে কিছুটা দেরি হয়েছিল, কারণ মাতৃবিয়োগের পর থেকে আর বাড়ির ভিতর শুচ্ছিলেন না রামকালী। পুরোপুরি কালৌসচের কালটা যে এই নিয়মেই চলবেন তিনি, সেটা যেন অদৃশ্যকালিতে লেখা হয়ে গিয়েছিল। ভুবনেশ্বরী তবে কোন উপায়ে এই ভয়ঙ্কর আনন্দের বার্তাটা তার কানে পৌঁছে দেবে? উপায় হচ্ছে না, অথচ এই অপরিসীম আনন্দের ভারটা একা একা বহন করাও কঠিন মনে হচ্ছে। 2 দিনেই 2 বছর হয়ে ওঠে ভুবনেশ্বরীর। তবু এই ইচ্ছেও হচ্ছে না আর কেউ বলে ফেলুক। এই মধুর, সুন্দর, ভয়ঙ্কর, রমণীয় খবরটি ধীরে ধীরে একটি উপহারের মতো ধরে দেবে স্বামীকে। এই বাসনায় মর্মরিত হয়ে ওঠে ভুবনেশ্বরী, কিন্তু নিজ কণ্ঠে সে উপহার দেওয়া আর ঘটে উঠল না তার। রামকালীর খেতে বসার সময় হঠাৎ মুখ খোদা দুম করে বলে বসলেন। বললে তোমার মাথায় থাকবে কিনা জানি না, তবু বলা কর্তব্য, তাই বলছি। দাদামশাই হতে চললে। রামকালী চমকে তাকালেন। কথাটা যেন ঠিক বোধগম্য হল না। মোক্ষদা এসব পছন্দ করেন না। অতএব তিনি আরো স্পষ্ট প্রখর ভাষায় বলে ফেললেন, বাংলা বই উর্দু ফার্সি বলছি না বাবা, বলছি সত্যর ছেলে পুলে হবে। রামকালী সহসা বিষম খেলেন। জলের গ্লাসটা মুখে ঠেকিয়ে নামিয়ে রাখলেন। তারপর ঘাড় নিচু করে যেন পাতের ভাতের মধ্যে কথাটার অর্থ খুঁজতে লাগলেন। না, কথা তিনি এখন কইবেন না। আচমন করে বসেছেন। কালাসোচের বছরটা রীতিমতো বিধিনিষেধের মধ্যে থাকতে চান। এসবে বিশ্বাসী তিনি কোনোদিনই নন, কিন্তু মানুষের মন যে বড় জটিল জিনিস। দিনতারিণীর মৃত্যুতে তা আর একবার দেখা গেল রামকালীর সূক্ষ্মাতি সূক্ষ্ম আচার নিষ্ঠা দেখে। কথা কইবেন না, অতএব উত্তরও মিলবে না। তবু এই সময়টুকু ছাড়া রামকালীকে পাচ্ছে কে? কাজেই যাবতীয় জ্ঞাতব্য বিষয় এই সময়েই রামকালীর কর্ণকুহরে ঢালার পক্ষে প্রকৃষ্ট। বিষম খাওয়া শেষ হলে মোক্ষদা আর একবার বলেন, আমি এই জানিয়ে দিলাম, এখন তোমার গুণবতী বেয়ানকে জানাবার কি ব্যবস্থা করবে তা দেখো। মাগিকে তো দিয়ে থুয়েও মন পাওয়া যায় না। 1 ঝাঁকা মন্ডা আর 1 জালা তেল দিয়ে পাঠাও কাউকে, তার সঙ্গে পাদ্য অর্ঘ্য। রামকালী খেয়ে চলেছেন। ওদিকে ভুবনেশ্বরীর চোখে জল। যে খবর শুনে রামকালীর আহ্লাদে প্রাণ উতলে ওঠার কথা,
সেই খবর দেওয়া হলো কিনা তার মৌনকালে। কেন, খাবার সময় ছাড়া আর বলা যেত না? তাছাড়া ভুবনেশ্বরীর আশা আকাঙ্ক্ষা আর উদ্বেগের আনন্দে কম্পমান হৃদয়টি তার দল মেলে বিকশিত হয়ে উঠতে পেল না। অবশ্যই এত সুচারু করে কি আর ভাবতে পারল ভুবনেশ্বরী? তা নয়, শুধু চোখের সেই জলের ধারাটা যেন অবিরল হয়ে উঠল নানা অনুভূতি আর অব্যক্ত বেদনার ধাক্কায়। মোক্ষদা শেষ অস্ত্রটি ত্যাগ করেন। আর একটা কথা না বলে বাঁচছি না। মেয়ে তো তোমার এতদিন শ্বশুর ঘর করেও কিছুমাত্র বদলায়নি। যে ধিঙ্গি সেই ধিঙ্গি, সাত সন্ধে মানে না, ডিঙনো মারানো গ্যারাজ্য করে না, আগান বাগান ঘাট পুকুর ছিষ্টি মারিয়ে বেড়াচ্ছে। আমি বারণ করতে গিয়ে শুধু হাস্যাস্পদ হয়েছি মাত্র। এখন তুমি দেখো যদি শাসন করতে পারো। রামকালীর কি আজ গলা দিয়ে ভাত নামছে না, তাই এত দেরি হচ্ছে খেয়ে উঠতে? মোক্ষদারও এত অবসর নেই যে বসে থাকবেন। বড় বৌমা, দেখো শ্বশুর আর কিছু নেয় কিনা, বলে চলে যান মোক্ষদা। রাগ হয়েছে তার, হলেই বা মাতৃশোক, তাই বলে এমন সুখবরে মুখটা প্রসন্ন করবে না? এত কি? যাক, সত্যর শ্বশুরবাড়ি খবর পাঠানোর ব্যবস্থা তাকেই করতে হবে। তিনি জানেন এটা মেয়েলি কাজ। সারদা অদূরে বসে আছে পাখা হাতে, তার উপরই শ্বশুরকে দেখার নির্দেশ। হ্যাঁ, সারদাই বসে এক গলা ঘোমটা দিয়ে, এটা তার সর্বশ্রেষ্ঠ কর্তব্য। দিনতারিণী, মোক্ষদা, কাশীশ্বরী, শিবজয়া যে কেউই কাছে থাকুন, খাওয়ার তদারকি করুন, সারদা তফাত বাঁচিয়ে বসে পাখা নাড়বেই। আর কে করবে? ভুবনেশ্বরী তো আর এই একবারই গিন্নির সামনে লজ্জার মাথা খেয়ে স্বামীর খাওয়ার তদারক করতে আসবেন না। মোক্ষদা চলে যেতে রামকালী উঠলেন। দাওয়ার ধারে চকচকে করে মাজা গাড়ু ও তার উপর পাট করে কাঁচা গামছা রক্ষিত আছে আঁচানোর জন্যে। তবু হঠাৎ কি ভেবে চলে গেলেন ঘাটে। হবিষ্যের সময় ঘাটে মুখ প্রক্ষালন করাটা বিধি ছিল বটে, কিন্তু এখন কেন? যে জন্যেই যান, আজ ভুবনেশ্বরী ভয়ঙ্কর এক অসমসাহসিক কাজ করে বসল। দ্রুত পায়ে রান্নাঘরের পিছন গলির বেড়ার দরজা দিয়ে বেরিয়ে গিয়ে মেয়ে ঘাটের আব্রুস্বরূপ আড়াল করা যে ঝোপঝাড়গুলো আছে তার পাশ দিয়ে এগিয়ে প্রায় পুরুষ ঘাটের কাছ বরাবর দাঁড়িয়ে থাকল। রামকালী হাত মুখ ধুয়ে ফেরার পথে চমকে দাঁড়িয়ে পড়ে বলেন, এ কি, তুমি এখানে? তা কি করব, চোরে কামারে তো দেখা নেই, একটা কথার দরকার থাকলে। তা এইটা কি কথার জায়গা? ভুবনেশ্বরীর চোখে যে ধারা শ্রাবণ, তা ঘোমটার মধ্যে থেকেই ধরা যায়। সেই শ্রাবণ বর্ষণের মধ্যেই তার কথা শোনা যায়। কখন তোমায় পাচ্ছি? তা কথাটা কি বলে নাও চটপট, চারিদিকে লোকজন। বলছি সত্যর কথা। হ্যাঁ, শুনলাম। ওর দিকে একটু লক্ষ্য রাখবে, বেশি দৌড়ঝাঁপ না করে। যাও, বাড়ির মধ্যে যাও। ভুবনেশ্বরীর সর্বশরীর একটা মুখ অভিমানে কেঁপে ওঠে। আর কথা বলে না সে, আস্তে আস্তে মুখ ফিরিয়ে সরে আসে। তার গতিভঙ্গির দিকে তাকিয়ে রামকালীর একবার মনে হয় আর একটু নরম করে কথা বললে ভালো হতো। নির্বোধ মানুষটা মেয়ের এই সংবাদে ভয়ে সারা হচ্ছে। কিন্তু কি করবেন রামকালী, এটা তো তার স্থির সঙ্গে গাল গপ্পের জায়গা নয়। ভাবেন কোনো এক সময় বলে দেবেন, ভয় পাবার কিছু নেই। কিন্তু কোন সেই সময়? রামকালী জানেন কি স্ত্রীর সঙ্গে গল্পাগল্প করা কি বস্তু? স্নেহ, প্রেম, ভালোবাসা এগুলো ব্যক্ত করার বস্তু নয়, এটাই জানেন রামকালী। সত্যর শ্বশুর বাড়িতে খবর পাঠাতে কাকে নির্বাচন করা যায় তাই ভাবতে ভাবতে চণ্ডী মণ্ডপে গিয়ে বসেন রামকালী। মোক্ষদা চলে আসেন এবং তোড়জোড় লাগিয়ে দেন সত্যর শ্বশুর বাড়িতে খবর দেবার। গিরিতা তিনি যাবে, গরুর গাড়ি নিয়ে রাখুও যাবে। গিরির জন্যে তসর শাড়ি আসে, রাখুর জন্যে হলুদে ছোপানো ধুতি চাদর,
মস্ত একটা পেতলের হাঁড়িতে 1 হাঁড়ি ঘানি ভাঙা তেল আর মস্ত একটা মটকিতে বোঝাই কাঁচা গোল্লা। এ দৃশ্য দেখলেই ঘটনাটা বুঝতে পারবে সত্যর শাশুড়ি। মুখ ফুটে বলতেও হবে না। ওরা বেরোবার মুখে রামকালী হঠাৎ থামেন। মোক্ষদাকে উদ্দেশ্য করে একগেজে টাকা বাড়িয়ে ধরে বলেন, সেখানে লোকজন সবাইকে যেন পরিতোষ করে আসে, দিয়ে দাও গিরির হাতে। সংসার শুদ্ধ সবাই আহ্লাদে ভাসছে। দিনতারিণীর মৃত্যু শোক এই আহ্লাদকে পরাভূত করতে পারছে না। শুধু রামকালী যেন পরাভূত হয়ে যাচ্ছেন। চেষ্টা করেও তেমন আহ্লাদ আনতে পারছেন না। যেন রামকালীর কি একটা লোকসানি ঘটেছে। সত্য বড় হয়ে যাচ্ছে, সত্য বড় হয়ে গেছে। গিয়েই তো ছিল, তবু যেন কোথায় একটু আশা ছিল। মাতৃশ্রাদ্ধের বিরাট কাজের মধ্যে দেখছিলেন সত্যর ছুটোছুটি আসা যাওয়া গাল গল্প। মনে করছিলেন যা ভেবেছিলাম তা নয়, শুধু শ্বশুরবাড়ির চাপে পড়েই। ভাবছিলেন হাতের কাজটা হালকা হলেই সত্যকে ডেকে কাছে বসিয়ে কথা বলবেন। কাজ না মিটতেই মোক্ষদা এলেন ভগ্নদূতের মূর্তিতে। আর কাকে কাছে বসাবেন রামকালী? অনেক দূরে চলে গেছে সে। না, কাছে আর কোনোদিন পাবেন না তাকে রামকালী। এক নতুন চক্রের চক্রান্তে পড়ে অন্য আরেক রাজ্যের প্রজা হয়ে গেছে সত্য। সে রাজ্য প্রমীলার রাজ্য, সে চক্রান্ত বিধাতার চক্রের।